দর্শক, ঐক্যমত্য কমিশনের আজকের বর্ধিত মেয়াদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানে সবগুলো রাজনৈতিক দল অংশ নিয়েছে এবং নির্বাচন এবং জুলাই সনদ বাস্তবায়ন সহ নানান বিষয় নিয়ে সেখানে আলোচনা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো ধরনের ঐক্যমত্যে পৌঁছাতে পারেনি আসলে ঐক্যমত্য কমিশন, এবং কোনো দলই যেসব বিষয় নিয়ে দ্বিমত রয়েছে সেগুলো এখনও রয়ে গেছে। আগামীকাল থেকে জামায়াত রাজপথে আন্দোলনে নামছে, জামায়াত সহ বেশ কয়েকটি দল। সবকিছু মিলিয়ে আসলে রাজনীতিতে এখন অনিশ্চয়তার একটি আবহ চলছে, এবং সেটির পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি যে নানান ধরনের কথা বলছে। বিশেষ করে ফেব্রুয়ারিতে নির্বাচন ঠিক সময়ে হবে কিনা, এবং এই নির্বাচন বানচালের কথা শোনা যাচ্ছে। সবকিছু মিলিয়ে আসলে একটি অনিশ্চিত ভবিষ্যতের দিকে আমরা এগোচ্ছি। এইসব বিষয় নিয়ে আজকে কথা বলতে আমাদের সাথে উপস্থিত হয়েছেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল, এবং আমাদের সাথে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ডক্টর সিদ্দিকুর রহমান খান। দুজনকে স্বাগত জানাচ্ছি। দর্শক, RICL স্টিল জনতন্ত্র গণতন্ত্রে আপনাদের সাথে পুরো সময় জুড়ে আছে আমি হোসাইন শাহাদাত। আলোচনায় যেতে চাই আজকের দিনের একটি সংবাদ দিয়ে জনাব মাসুদ কামাল। সেটি হচ্ছে প্রধান উপদেষ্টা 21শে সেপ্টেম্বর জাতিসংঘের 80তম সাধারণ অধিবেশনে যাবেন যোগ দিতে। সেখানে তার সাথে 4 জন রাজনৈতিক নেতা যাচ্ছেন, যেখানে বিএনপির আছে 2 জন, জামায়াতের 1 জন এবং এনসিপির 1 জন নেতা থাকছেন। এটি কি এর আগে হয়েছে যে সাধারণ অধিবেশনে যাওয়ার সময় সব রাজনৈতিক দলগুলোর নেতাদেরকে নিয়ে যাওয়া, এবং এটি কি কোনো ধরনের বার্তা দিতে যাচ্ছেন বৈদেশিক বিশ্বের কাছে যে আমরা সবাই মিলে ঐক্যমত্য আছি, কিন্তু আসলে কি আমরা ঐক্যমত্য আছি কিনা? উনি বার্তা দেওয়ার চেষ্টা করছেন, কোনো সন্দেহ নাই। এর আগে কখনো হয়নি, এই কারণে এর আগে তো যে দলগুলি ছিল, যাদের প্রধানমন্ত্রী ছিল অথবা যাদের সরকার প্রধান ছিল, তারা তো একটা দলের ছিলেন। কিন্তু উনি গেলে ওনার কিছু চামচা টামচা নিয়ে যেতেন। উনি তো একটা কোনো দল না, একক কোনো দলের না। তো উনি এই জন্য 3টা দল থেকে 4 জনকে নিয়ে যাচ্ছেন। এবং এটা মানে এই দলগুলি নিয়ে আবার কিভাবে নির্বাচন করলেন আমি জানি না। এটা একদিক দিয়ে ভালো হলো, আবার একদিক দিয়ে ভালো হলো না। তাহলে অন্য দলগুলো কি দোষ করলো সেটাই আমি বলছি। কোন মানে ক্রাইটেরিয়াটা কি? যেমন ধরেন আপনি এনসিপির একজনকে নিয়ে গেছেন, এনসিপিকে নিয়ে কি হিসাবে, হিসাবটা কি? একটা হিসাব থাকতে হবে তো। এনসিপিতে এখনো দলটা নিবন্ধনই পায় নাই, অনিবন্ধিত একটা দলের একজন লোককে নিয়ে যাচ্ছেন কেন? উনি মনে করেন যে এনসিপি তাকে ক্ষমতায় আনছে, যে উনি বলেছেন যে ছাত্র এনসিপি ক্ষমতায় আনলে উনি যদি দাবি করেন, এটা ওনার একটা ভুল দাবি। এখন এনসিপি তো এই আন্দোলনের যে মূল শক্তি যদি বলি আমরা, সেটা তো ঢাকা ইউনিভার্সিটি ইলেকশনে এটা প্রমাণিত হলো না, এই দাবিটা ঠিক না। ঢাকা ইউনিভার্সিটিতে এনসিপি কোথায় ছিল? এনসিপির যে বাক্সাস, তারা কোথায় ছিল? তারা তো 5 নাম্বার 6 নাম্বার 7 নাম্বারে চলে গেছে। তো তারা তো আন্দোলনের মূল শক্তি ছিল না আসলে। একদিন তারা দাবি করছে, কেউ চ্যালেঞ্জ করে নাই বলে। প্রথম চ্যালেঞ্জ তারা পড়েছে ডাকসু নির্বাচন নিয়ে, এবং ওই চ্যালেঞ্জে প্রমাণিত হয়েছে যে তারা মূল শক্তি ছিল না। অন্য কেউ প্রতিবাদ করেনি বলে তারা মূল শক্তি হয়ে গেছে। তো এখানে ওনাদেরকে উনি কেন নিয়ে গেলেন? উনি আরো কতগুলো ব্লান্ডার করেছেন। এই এনসিপির আরেক লিডারকে, এনসিপি না ঠিক, আরেকজনকে ঢাকা ইউনিভার্সিটির আরেক স্টুডেন্ট লিডারকে নিয়ে উনি ওখানে পরিচয় করে দিয়েছেন যে এই মাস্টার মাইন্ড, যেটা নিয়ে পরে অনেক এগুলো তো খুবই হাস্যকর। মানে ওনার আসলে সত্যি কথা বলতে উনি তো বিশাল লোক, তো অন্তপক্ষে প্রচার মাধ্যমে হোক যেমনি হোক বিশাল তো হয়েই গেছেন। কিন্তু আমাদের কাছে মাঝে মাঝে মনে হয় ওনার এই সমস্ত ক্ষেত্রে ডেপথ খুবই কম। রাজনীতির একটা কথার যে আফটার ইফেক্ট কি হতে পারে এটা উনি বোঝেনই না। তো যা হোক শেষ পর্যন্ত নিয়ে যাচ্ছেন। নিয়ে যাওয়াতে এখন কি হবে আমি জানি না। আগেও নিয়ে গেছিলেন, আগে একবার গেছিলেন, সেখানে উনি যে ব্যাপক সম্বর্ধনা পেয়েছেন, প্রেসিডেন্ট বাইডেন পর্যন্ত নিজে চলে আসছেন। এবার সেরকম যদি আশা করেন তাহলে হবে না, কারণ বাইডেন এবং ট্রাম্প এক জিনিস না, এবং ডেমোক্রেট এবং রিপাবলিকানরাও এক জিনিস না। এখন এগুলি নিয়ে যে উনি যে প্রমাণ করতে চান সব দল আমার সঙ্গে আছে, সেটাও যে খুব সহজ হবে আমার কাছে তাও মনে হয় না। বিএনপি থেকে 2 জনকে নিতে হবে কেন আপনার? বিএনপি আপনি যদি সব দলের একজনকে রিপ্রেজেন্টেটিভ নেন, তো বিএনপি থেকে 2 জন নিবেন কেন? তো এগুলো আসলে অপ্রয়োজনীয়। মানে এটা হলো জানেন, ওনার একটা স্টাইল আছে, মানে একটা চমক সৃষ্টি করার একটা স্টাইল অনেক আগের থেকে আছে। এটা উনি ওই স্টাইলের মধ্যে আছেন, কিন্তু রাষ্ট্র ক্ষমতা মানে সরকার পরিচালনা যে ওই চমক সৃষ্টির মাধ্যমে হয় না। কারণ সরকারে কি হয়, আপনি যা কিছুই বললেন, যেমন আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, উনি অনেকদিন ধরেই 2টো থিওরি নিয়ে সারা দুনিয়ায় কিন্তু বলে বেড়াচ্ছেন। একটা কি সামাজিক ব্যবসা, আরেকটা কি 3-0। ঠিক আছে,
এটা আসলে প্রয়োগযোগ্য কিনা এটা কিন্তু কখনোই প্রশ্ন ওঠে নাই, কারণ উনি তো প্রয়োগের দায়িত্বে কখনো কোথাও ছিলেন না। উনি ওনার একটা ধারণা বিক্রি করছেন, সেল করছেন না। তো ওনার জীবনের লক্ষ্যতেই যদি আমি বলি, যদি মনে করি যে উনি একটা বিশাল একটা তত্ত্ব নিয়ে আসছেন সারা দুনিয়ার জন্য, এবং দারিদ্রকে উনি মিউজিয়ামে পাঠাবেন, এটাই তো উনি ওনার এত বছরের ডক্টর ইউনুস তো এটাই না। আচ্ছা, সারা দুনিয়াতে গেছেন, বিভিন্ন জায়গায় সরকারকে বলছেন আপনি এটা করেন, এটা করেন, এটা করছেন। উনি 1 বছর ধরে ক্ষমতায় আছেন, রাষ্ট্র ক্ষমতায় আছেন। উনি 1 বছরে এই ওনার যেটা আদর্শ, যেটা উনি সবচেয়ে বড় মনে করেন, এইগুলির ক্ষেত্রে কয় কদম অগ্রসর হতে পারছেন, চেষ্টা করছেন। স্পেসিফিক্যালি যদি বলি যে জিরো এমপ্লয়মেন্টের কথা বলছে, এমপ্লয়মেন্ট তো বেড়েছে, আনএমপ্লয়মেন্ট তো বেড়েছে। কেমন হলো ভাই? আর ভাই 30 এটি যেটা বোগাস জিনিস, ওখানে কি জিরো আনএমপ্লয়মেন্ট, জিরো পভার্টি, এই তো আনএমপ্লয়মেন্ট পার্থক্যটা কি? যদি আপনি পভার্টি দূর করতে পারেন, আনএমপ্লয়মেন্ট তো কোনো ফ্যাক্টর না। তো যাই হোক, এনিওয়ে উনি বলেছেন, সবাই হাততালি দিচ্ছেন, সারা দুনিয়া বলে বেড়াচ্ছেন। তো যেটি হোক, যদি ধরে নিলাম এটা খুব চমৎকার জিনিস, এই দুটা জিনিসের ওনার প্রয়োগটা কি এই 1 বছরে বোঝান তো। উনি যখন রাষ্ট্র ক্ষমতায় আছেন, উনি অনেক বড় বড় সিদ্ধান্ত নিচ্ছেন, পোর্ট দিয়ে দিচ্ছেন একজনকে, একটা পোর্ট যে একজনকে লিজ দিচ্ছেন, কোন ধরনের টেন্ডার হয়েছে, কোন ধরনের আন্তর্জাতিক প্রতিযোগিতা হয়েছে এখানে? ওরা ইচ্ছে হলে দিয়ে দিলেন। উনি এত বড় রিস্কে যাচ্ছেন, তো এটা তো রিস্কি ব্যাপার, কারণ উনি তো সারা জীবন অনন্তকাল থাকবেন না দায়িত্বে। উনি দায়িত্ব থেকে সরে গেলে আমলা হবে, দেখে নিন আপনি, তখন ওনাকে জেলে যেতে হতে পারে। কিন্তু তো উনি এত বড় রিস্ক নিচ্ছেন, তো এই রিস্কের একটা ভিত্তিতে ওনার যে আদর্শ, যেটার জন্য ওনার গবেষণালব্ধ যে দুটো সিদ্ধান্ত, এটার কোনো একটা বাস্তবায়নের ক্ষেত্রে উনি সিদ্ধান্তটার জন্য উনি করতেন, করে দেখাতেন যে আমার এইগুলো কত ভালো থিওরি, দেখেন আপনার দুনিয়ার কেউ করতেছেন না, আমি আমার দেশে কইরা আমি প্রমাণ করে দিয়েছি। ওনার গ্রামীণের এরকম কিন্তু কয়েকটা সামাজিক ব্যবসা আছে, প্রায় 30টার মতো আছে, 30টা-32টা মতো আছে, সবগুলি ফেল করছে। সেটা অন্য হিসাব। এখন আমাদের নিয়ে এক্সপেরিমেন্ট করতেছেন। আমরা আসলে অনেক মানে বিষয়টা বলতে গিয়ে অনেক প্রসঙ্গ চলে এসেছে। আমি এই প্রসঙ্গ থেকে আসলে যেটি নিয়ে আলোচনা করতে চাচ্ছিলাম সেটি হচ্ছে যে রাজনৈতিক মতানৈক্যের জায়গাটা। অধ্যাপক সিদ্দিকুর রহমানের কাছে যে বলতে চাই যে তার আগে আমি গতকাল বিএনপির স্থায়ী কমিটির যে বৈঠক হয়েছে আমরা জানি, সেখান থেকে কিছু খবর আমরা পেয়েছি যেখানে বলা হচ্ছে যে বিএনপির আসলে এখন কি চিন্তা করছে, তাদের রাজনীতিক, যেহেতু জামাত সহ অন্যান্য দল মাঠে নামছে, সে তার বিপরীতে আসলে বিএনপি কি করতে যাচ্ছে। বিএনপি আসলে নির্বাচনের বিভিন্ন কর্মসূচি হাতে নিয়ে নামছে, এমন খবর আমরা পাচ্ছি। যেখানে একটি পত্রিকাকে দেওয়া বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেছেন যে আমরা নির্বাচন নিয়ে ব্যস্ত থাকবো, সংস্কারের ব্যাপারে সরকার যা খুশি করুক, ভবিষ্যতে যাতে এটা নিয়ে আইনি চ্যালেঞ্জ না হয় সেটাই বিএনপি চাওয়া। এবং এর আগে আরো অনেকগুলো কথা এসছে যে বিএনপি আসলে কি কর্মসূচি নিয়ে মাঠে নামছে সামনের দিনে, সে বিষয় নিয়ে আমি যেটি বলতে চাই যে এই স্থায়ী কমিটির সদস্যের কথা যদি আমি ধরি, সংস্কার ব্যাপারে সরকার যা খুশি করুক, এই কথা দিয়ে আমরা আসলে কি বুঝতে পারি যে তাহলে সংস্কার নিয়ে আসলে বিএনপির কোনো ভাবনা নেই আগামীতে? বিএনপি শুধুই চাচ্ছে যে কোনোভাবে নির্বাচনটা হোক, সংস্কার আসলে কি হচ্ছে এটা নিয়ে বিএনপির কোনো মাথা ব্যথা নেই? দেখুন, ধন্যবাদ আপনাকে। প্রথম যে কথাটি আপনি শেষ বলেছেন, সংস্কারের ব্যাপারে বিএনপির ভাবনা নেই, এটা বলা যাবে না। মানে এই মুহূর্তে কি তারা আসলে সংস্কার নিয়ে খুব একটা ভাবতে চাচ্ছেন না যে যা হবার হবে, আমরা নির্বাচনে যাই? আমরা একটা জিনিস হলো, ওদের অবশ্যই সংস্কার নিয়ে ভাবনা আছে। বর্তমান সরকার যে সংস্কার প্রস্তাবগুলো নিয়ে কাজ করছে সেই ব্যাপারেও বিএনপির একটা অবস্থান আছে, এবং এই অবস্থান তারা আনুষ্ঠানিকভাবে সরকারের সাথে আলোচনা করে তারা বিভিন্নভাবে সেটি প্রকাশ করছে। এবং একই সাথে বিএনপির নিজেরও কিন্তু 31 দফা সংস্কার কর্মসূচি সম্পর্কে তাদের ভাবনা আছে, এবং সেই 31 দফা কর্মসূচি নিয়ে মাঠে বিএনপির নেতাকর্মীরা এখন কিন্তু গণসংযোগ করছে, বিভিন্নভাবে সেটি প্রচার চেষ্টা করছে। আর যেটি হচ্ছে যে বিএনপি এখন নির্বাচনী আবহের মধ্যে বা একটা তৈরি করার চেষ্টা করবে নিজেদের মধ্যে, সেটি তারা সিদ্ধান্ত নিয়েছে। আপনি যেমনটা বলেছেন, আজকে আমরাও এরকমটাই গণমাধ্যমে দেখেছি। আপনি দেখেন, জামাত তারা কিন্তু একদিকে বলছে পিয়ার পদ্ধতি ছাড়া নির্বাচন হবে না, ইত্যাদি ইত্যাদি নানা কথা, কিন্তু ইতিমধ্যে 300 আসনে তারা কিন্তু প্রার্থিতা ঘোষণা করেছে অনানুষ্ঠানিকভাবে, এবং তাদের প্রার্থীরা ইতিমধ্যে কোথাও কোথাও আপনি দেখবেন যে পোস্টার ছাপিয়ে
আগামী নির্বাচনের প্রার্থী হিসাবে বিভিন্ন জায়গায় জনসংযোগ তারা করা শুরু করেছে রাজনৈতিক মাঠে, এমনকি শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন জায়গায় যেয়ে তারা কিন্তু তাদের নির্বাচনী প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে। একদিকে তারা মাঠে নির্বাচনী প্রচার প্রচারণা চালাচ্ছে, অন্যদিকে আলোচনার টেবিলে বা রাজনৈতিক ময়দানে তারা নির্বাচনের ব্যাপারে নানা ধরনের কথা বলছে। বিএনপি এটাকে কখনো কখনো বলছে যে এটা তাদের দ্বিচারিতা। তো বিএনপি এই জিনিসটা যতদিন তাড়াতাড়ি উপলব্ধি করতে পারবে, সরকার যেহেতু এখন আমরা দৃশ্যত বুঝতে পারছি, আজকেও প্রধান উপদেষ্টা বলেছেন যে রমজান মাসের আগেই এই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি যদি নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলে আমাদের ঘোষিত যে নির্বাচনী রোডম্যাপ সেখানেও যেটা বলা হয়েছে, তাহলে বিএনপিকে এখন নির্বাচনী মাঠে তাদেরকে নামতে হবে। একই সাথে তারা যে একেবারে আলোচনা ছেড়ে দিবে ওই ঐকমত্য কমিশন বা অন্যান্য সংস্কার প্রশ্নে, সেটাও আমার মনে হয় না। কেননা আজকেও তারা সেখানে অংশগ্রহণ করেছে এবং পরবর্তীতে তাদের যে নেতা সালাউদ্দিন আহমেদ যে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, সেইখানে তারা বরং বলেছেন জামাত এবং অন্যরা যারা রাজনীতির মাঠে যাচ্ছে সংস্কারের সম্পর্কিত আলোচনা ছেড়ে তাদের এই উদ্দেশ্য সম্পর্কে তারা সংশয় প্রকাশ করেছেন। আমার মনে হয় বিএনপি এখন যুগপৎভাবে একদিকে নির্বাচনী মাঠে তারা নামবে এবং নির্বাচনী কর্মসূচি নিয়ে তারা সামনের দিকে যাবে এবং একই সাথে এই যে আলোচনা চলছে বা যে ধরনের মানে সংস্কারের প্রশ্নে যে ধরনের দেন দরবার হচ্ছে সেখানেও তারা অংশগ্রহণ করবে। কিন্তু আপনি এই যে সংস্কারের ব্যাপারে আজকে ঐকমত্য কমিশনের থেকে কিন্তু মোটামুটি একটা আমরা ইঙ্গিত পাচ্ছি, সেটা হলো যারা যে বিশেষজ্ঞদের সাথে এই বিষয়ে মতামত নিয়েছে জুলাই চ্যাপ্টার সম্পর্কে এবং রাজনৈতিক দলগুলোর সাথে যে আলোচনা হয়েছে, সেইখানে একটা বিবৃতিও আজকে হয়েছে মনে হয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে এবং সেখানে তারা বলছে যে দুটো জিনিস নিয়ে তারা এখন মূল চিন্তাটা করছে। একটা হচ্ছে যে জুলাই সনদটা বাস্তবায়নের জন্য তারা একটা কনস্টিটিউশনাল অর্ডার বা কনস্টিটিউশন অর্ডার সিও এটা ইস্যু করতে পারে এবং গণভোটের মাধ্যমে সেটির জনমত যাচাইয়ের জন্য জাতীয় সংসদ নির্বাচনের দিন একই দিনে একটা গণভোটেরও ব্যবস্থা করতে পারে। এই ধরনের একটা কর্মসূচি নিয়ে ঐকমত্য কমিশন এগুচ্ছে এবং এটা সরকারের কাছে তারা সুপারিশ করবে। এখন এইখানে বিএনপি সহ অন্য রাজনৈতিক দলগুলো কিভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করবে সেটা এখন আমাদের দেখার বিষয়। আর বিএনপির পক্ষ থেকে একটা জিনিস তারা বলছে যে তাদের হচ্ছে যেন কোনোভাবেই এই মানে আমাদের যে জুলাই সনদ, সেই জুলাই সনদকে কোনোভাবেই যেন আমাদের আইনি কাঠামোতে ভবিষ্যতে চ্যালেঞ্জের মধ্যে, আইনি ব্যবস্থায় চ্যালেঞ্জের মধ্যে না আসে, সেই ধরনের একটা তাদের চিন্তা ভাবনা এবং তারা সেইভাবেই দেখতে চায়। আরেকটা হলো যে এটাকে সংবিধানের ঊর্ধ্বে কোনোভাবে সেখানে প্রতিস্থাপনের কোনো প্রচেষ্টা হলে সেইখানে তাদের এটা বিরোধিতার অবস্থান আছে। তো আমার মনে হয় সার্বিক দিক থেকে বিবেচনা করে যে একদিকে জামাত তারা রাজনৈতিক কর্মসূচি দিয়েছে পিআর পদ্ধতি নিয়ে, কিন্তু একই সাথে সমান তালে কিন্তু তারা অন্য যে কোনো রাজনৈতিক দলের আগে তারা কিন্তু নির্বাচনী মাঠে তাদের প্রার্থিতা অনানুষ্ঠানিকভাবে ঘোষণা করে নির্বাচনী প্রচার প্রচারণা তারা কিন্তু চালাচ্ছে। এটা একেবারে অন্য কোনো রাজনৈতিক দল কিন্তু এখনো ওই ক্ষেত্রে ততটুকু যেতে পারেনি যতটুকু জামাত ইতিমধ্যে। এটা কি আসলে জামাতের পুরনো কৌশল? মানে পুরনো কৌশল বলতে আমি বলতে চাচ্ছি যে সাম্প্রতিক সময়ে আমরা ডাকসু নির্বাচনে যেটি দেখেছি যে বিএনপি যেখানে বিএনপি বারবার বলছে যে 15 বছর ছাত্রদল হয়তো ক্যাম্পাসে ছিল না, কিন্তু গত এক বছর আসলে বিএনপি সেই ধরনের প্রস্তুতি ছিল না যে ডাকসু নির্বাচনের জন্য যে ধরনের কাজ করার কথা। সেখানে জামাত কিন্তু সব কাজই তাদের প্রস্তুতি, তারা ছাত্রদের সাথে যোগাযোগ সবকিছুই করেছে, অর্থাৎ নির্বাচনের জন্য যে প্রস্তুতি সেটি তারা আসলে ঠিকভাবে নিয়েছে। এখন কি এটি জামাতের একটি কৌশল কিনা যে বিএনপিকে এইসব বিষয়ে ব্যস্ত রেখে তারা আসলে তাদের সবকিছু মাঠ গোছানোর কথা যেটা বলা হয় সেটি করছে, যেখানে আসলে তারা, কারণ তারা বারবারই কিন্তু ফেব্রুয়ারিতে নির্বাচন যে কোনোভাবে হওয়ার ব্যাপারে কিন্তু তারা বারবার বলছে, অর্থাৎ ফেব্রুয়ারিতে তারা নির্বাচন চাচ্ছে কিন্তু প্রস্তুতির জায়গাটাতে অন্য দলের চেয়ে তারা একটু এগিয়ে থাকতে চায় বা থাকছে। আপনি যে কথাটি বলেছেন যে আমরা ডাকসু নির্বাচনের কথাই যদি বলি, আপনি দেখেন এই 5 আগস্টের পর ছাত্র শিবির তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে একটা খুব সফলভাবে একটা প্রচারণা তারা করেছে যে দলীয় রাজনীতি বিশ্ববিদ্যালয়ে আর যেন পুনঃপ্রতিষ্ঠিত না হয় এবং বিশেষ করে হলগুলোতে যেন আর কোনোভাবেই দলীয় রাজনীতি কোনোভাবেই যেন পুনঃপ্রতিষ্ঠিত না হয়। ছাত্রদের মধ্যে এটা সফলভাবে তারা করতে পেরেছে। বিগত 1.5 দশক ধরে ছাত্র রাজনীতির নামে যে দানবীয় কর্মকাণ্ড হলগুলোতে হয়েছে, তারা মানে যেভাবে ছাত্রলীগের দ্বারা নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছে, ওরা
নিজেদের পরিচয় গোপন করে সব ধরনের কর্মতৎপরতার মধ্য দিয়ে ছাত্রদের মনের মধ্যে বারবার এই জিনিসটা মানে চেষ্টা করেছে যে ইয়া করার জন্য যে কোনোভাবেই যে কোনো ফর্মে যদি ছাত্র রাজনীতি ফিরে আসে তাহলে একই ধরনের পুনরাবৃত্তি ঘটনার হবে। কিন্তু তারা স্বনামে কোনো রাজনীতি করেনি, কিন্তু হলের ধরেন বিতর্ক ক্লাব, বিভিন্ন ক্লাবের সাথে নিজেরা যুক্ত হয়ে আমরা যে কাজটি বলতে চাচ্ছি, দেখেন আপনি ডাকসু নির্বাচন হয়েছে, শিবির কি কোথাও কোনো স্বনামে প্যানেল দিয়েছে কেন্দ্রে বা কোনো জায়গায় দিয়েছে? দেয়নি। আর ছাত্রদল যেটি চেয়েছে বা অন্য রাজনৈতিক দলগুলো চেয়েছে তারা যাই করবে স্বনামে, হলে হোক যেখানেই হোক সেটা। ফলে এই যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি, আপনি একটা হলগুলোতে তাদের কমিটি দেওয়ার পর যে ধরনের ঘটনার মানে প্রতিক্রিয়াতে ঘটেছে, সেইগুলো মানে ছাত্রদলের মোকাবেলা করার মতো আমার মনে হয় যে কোনো পরিকল্পনা তাদের মধ্যে ছিল না। কিন্তু শিবির সেটা পরিকল্পিতভাবে বেনামে তারা দীর্ঘদিন ধরে করেছে। এবং জাতীয় রাজনীতির ক্ষেত্রেও আপনি দেখেন যে তারা কিন্তু এলাকাগুলোতে জামাতের বিভিন্ন কর্মসূচি বা ওয়েলফেয়ার কর্মসূচির মধ্য দিয়ে সমানতালে মাঠে, ভোটের মাঠে মানে নিজেদেরকে সংগঠিত করার কাজ করছে এবং জাতীয় পর্যায়ে তারা নির্বাচন নিয়ে নানা ধরনের বক্তব্য রাখছে। তো বিএনপি এই কৌশলটা যদি তারা উপলব্ধি করে যদি এখন নির্বাচনী মাঠে যায় এবং একইভাবে যদি যায়, সেটার দিকেই মনে হয় ওরাও এই বিষয়ে একটু আমরা জনাব মাসুদ আপনার কাছে শুনতে চাই যে বিএনপি কি যে আমাদের কৌশলের কাছে বারবার ধরা খাচ্ছে কিনা, মানে আমি বলতে চাচ্ছি যে এখন তারা নির্বাচনের জন্য প্রস্তুতির কথা বলছে, মানে একটু দেরি করে মাঠে নামছে বা দেরি করে ফেলছে কিনা, যেটি জামাত হয়তো আরো আগে থেকে করছে। না, এটা শুনেন, এটা হলো কি, বিএনপি এবং জামাত তো দুই ধরনের পলিটিক্যাল পার্টি। এই দুটো পলিটিক্যাল পার্টি ক্যারেক্টার তো একরকম না, যে এক একজনের এক একটা সিস্টেম হতেই পারে। জামাত মনে করেন আরো অনেক আগেই তারা তাদের প্রার্থী তালিকা দিয়ে দিয়েছে, তো এটা তাদের প্র্যাকটিস, তাদের স্ট্র্যাটেজি। বিএনপির স্ট্র্যাটেজি জামাতের মতোই হবে তা তো না। জামাতে এখন যে স্ট্র্যাটেজি, আজকে থেকে 5 বছর আগে স্ট্র্যাটেজি মোরলেসের একটু চেঞ্জ হচ্ছে, কিন্তু মোটামুটি একই রকম ছিল। কিন্তু ওরা এই স্ট্র্যাটেজিতে চলে। বিএনপি এখনকার যেরকম স্ট্র্যাটেজি ওরকম আগের মতো আগে এরকম ছিল। এখন এই স্ট্র্যাটেজিতে আগে কাজ করতো। আগে তো বিএনপি ক্ষমতা আসছে একাধিকবার, আসছে না, এই স্ট্র্যাটেজি নিয়েই তো আসছে। জামাতের স্ট্র্যাটেজি যদি আমি ভালো বলি, তো ভালো স্ট্র্যাটেজি আগে তো কোনো কাজ হয় নাই। একবার 4% ভোট পাইছে, একবার 7% ভোট পাইছে, এরকমই তো পাইছে। তো আসলে এটা যে একদম মানে শিওর সাকসেস কোনো ফর্মুলা, এটা সব জায়গায় কিন্তু এটা হবে না। হ্যাঁ, শিক্ষাঙ্গনে ঢাকা ইউনিভার্সিটি যে জিনিসটা হয়েছে, এখানে অন্য ঘটনা ঘটছে। কিন্তু আমি কিন্তু মনে করি না যে কেবল স্ট্র্যাটেজিক্যাল কারণে তারা হারে গেছে, এটা আমি মনে করি না। কিন্তু ঢাকা ইউনিভার্সিটির যে ঘটনাটা ঘটছে, এটা হলো জাতীয় রাজনীতির প্রভাব ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছে, একদম জাতীয় রাজনীতির প্রভাবটা পড়ছে এখানে। এখানে মনে করেন দুটো ঘটনা ঘটছে। আমি আপনাকে অনেকগুলি ঘটনাই আছে, কারণ আমি দুটো ঘটনা আপনাকে বলতে চাই। একটা ঘটনা হলো সারা দেশে এখানে কিন্তু কিছু ছাত্রলীগের কিছু ভোট আছে। ছাত্রলীগের ভোটগুলো খুব অদ্ভুত। এই কারণে ছাত্রলীগের যারা সমর্থক, যারা ছাত্রলীগকে ভোট দেয়, নেতা হওয়ার দরকার নেই, ভোট তো দেয় অনেকে, সবাই তো নেতা না। যারা ভোট দেয়, ছাত্রলীগ যারা করে, এরা কিন্তু বংশানুক্রমিক ভাবে করে। যে ওর বাবা আওয়ামী লীগ করে, ওর দাদা আওয়ামী লীগ করতো, ওর বড় ভাই যুবলীগ করে, এরকম কিন্তু ম্যাক্সিমামই, দু একটা ব্যতিক্রম হতে পারে। এই লোকগুলো এলাকায়, যার যার এলাকায়, তারা কিন্তু নানা ধরনের মামলা মোকদ্দমার শিকার এখন এই মুহূর্তে। এলাকায় অনেকে থাকতে পারে না ম্যাক্সিমামই। এই যে মামলাগুলো এদের বিরুদ্ধে হয়েছে, যেমন একটা মামলা হয়েছে একটা হত্যা প্রচেষ্টার মামলা। সেই মামলা হয়তো 100 জন আসামি, 122 জন আসামি। 1 নম্বর আসামি শেখ হাসিনা, 2 নম্বর আসাদুজ্জামান কামাল, 3 নম্বর ওবায়দুল কাদের, এরকম হয়েছে। হয়ে নিয়ে 28 নম্বরে অথবা 68 নম্বরে অথবা 72 নম্বরে যায় নিয়ে ওই স্টুডেন্টের বাবা, চাচা, মামা, খালা, এরা অনেকে আছে। এবং তারা কিন্তু দৌড়ের উপরে আছে, বেসিক্যালি এলাকায় থাকতে পারে না, বাইরে যাইতে পারে না, অথবা জেলখানায় আছে, এরকম। এবং আপনি খোঁজ দিলে দেখবেন এই মামলাগুলোর বাদী 95% ক্ষেত্রে বাদী হলো বিএনপির লোকেরা। জামাত কিন্তু কোনো মামলা করে নাই, বিএনপির লোকেরা মামলা করে। জামাত তো সাধারণ ক্ষমাই করে দিচ্ছিল এর পরে। এই মামলাগুলো বাদী কারা? বিএনপির লোকেরা। কিন্তু পুলিশ বাদী হয়ে করলে হইতো, কিন্তু বিএনপির লোকেরা কিন্তু অতি উৎসাহে এগুলি করছে কাজগুলো। এখন যে দলের কারণে আমার বাবা, চাচা, মামারা ঘরে থাকতে পারে না, সেই দলকে আমি ভোট দেব? এই ফর্মুলায় ছাত্রলীগের ভোটগুলো বিএনপির ছাত্র দল পায় নাই। এই ভোটগুলো তখন অবধারিতভাবে জামাতের কাছে গেছে। দ্বিতীয় আরেকটা কারণ বলি আপনাকে, যারা নাকি রাজনীতি করে না, কিছু নির্বিরোধী লোক আছে না, রাজনীতি পড়াশোনা করি,
এদের কাছে আতঙ্কটা কি? এদের কাছে আতঙ্ক হলো গণরুম, পরীক্ষার আগের একটা মিছিল করতে হবে, গায়ের জোরে মিছিল করতে হবে, এই যে বিষয়গুলো, এই আতঙ্কের জন্য তারা কাকে দায়ী করে? প্রথমত দায়ী করে দৃশ্যত আমি ছাত্রলীগকে দায়ী করি, কিন্তু আসলে ছাত্রলীগের আমি ফ্যাক্টর না, ফ্যাক্টর হলো সরকারি দল, মানে যেটা বড় দল, বড় রাজনৈতিক দল বা যারা ক্ষমতায় আসবে, সরকারে যে আছে তার যে দলটা, এটা হলো পাওয়ারফুল। তো ছাত্রলীগ যদি সরকারি দল না হইতো তাহলে পাওয়ারফুল হইতো? এখন তো ছাত্রলীগের কোনো খবর নাই, তখন পাওয়ারফুল তাহলে কিসের জোরে ছিল? জোরটা ছিল সরকারের জোর। তো এদের মধ্যে একটা ধারণা হয়েছে, এই ধারণার পেছনে কারণ বিএনপি নানা জায়গায় বলা বলিতে, বিভিন্ন ভাষণে, বিভিন্ন বক্তব্যে এমন একটা আচরণ তারা করতেছে যে তারা ক্ষমতায় এসেই গেছে। তো এরা এটা বিশ্বাস করছে বিএনপি ক্ষমতায় আসতেছে, তাহলে নেক্সট ফেব্রুয়ারির পরে বিএনপি ক্ষমতায়, যদি বিএনপি ক্ষমতায় থাকে তাহলে ছাত্রদল সরকারি দল, তো তারা যদি ওই কাজ করে, এই ভীতির কারণে তারা সিম্পলি ছাত্রদলকে অ্যাভয়েড করছে। এখানে ভাই ঢাকা ইউনিভার্সিটিতে জামাতের ভোট 2-2.5 এর বেশি হবে না, 14,000 ভোট, এগুলো ওই জামাতের 2,500-3,000 ভোট ম্যাক্সিমাম, 3,000 ভোট হবেই না। সাধারণ শিক্ষার্থীরা আসলে সব ভোট কিন্তু এইভাবে আসে, সাধারণ শিক্ষার্থীরা আসলে তাদেরকে ভোট দিয়েছে না। আমি আসলে জাতীয় রাজনীতির কথা বলতে চাচ্ছি যে সামনে যে নির্বাচনের জায়গাটাতে যেটি জানতে চাচ্ছিলাম যে মানে বিএনপি একটু পিছিয়ে থাকছে কিনা, এর সাথে যদি একটু বলেন যে জামাত আসলে রাজনৈতিক দল হিসেবে এখনকার মতো গুরুত্ব কি এর আগে কখনো পেয়েছে কিনা, এটি আপনার কাছে জানতে চাইবো। এবং এই যে জামাতের এখন বর্তমান রাজনীতি দেখা যাচ্ছে অনেক বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে এবং সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্তেই তাদের মতামত অনেক বেশি গুরুত্ব পাচ্ছে, মানে এটি কি জামাতে একটা বড় দল হয়ে ওঠার ইঙ্গিত বা এই ধরনের কি মনে হয় আপনার কাছে? দেখেন, আপনি যদি দীর্ঘদিন ধরে একটা কাজ করেন তাহলে তো ফল কিছু পাবেন। জামাত তাদের এই পলিটিক্সটা করতেছে অনেক দিন ধরে, আস্তে 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 মানে গড়ে তুলতেছে। যারা একসময় ছাত্র শিবির ছিল তারা এখন কেন্দ্রীয় নেতা, কিন্তু এই যে আব্দুল্লাহ মোহাম্মদ তাহের একসময় ছাত্র শিবির করতেন, তো ডাকসু ইলেকশন করছেন উনি, কিন্তু 2700 ভোট পাইছিলেন একবার। হ্যাঁ, তো এগুলি তো এই ধরনের লিডাররা ওখান থেকে ধীরে ধীরে উঠে আসছে, দীর্ঘ একটা প্র্যাকটিসের মাধ্যমে তারা আসছে, কাজে এটার কিছু ফল তো হবেই, কিছু ফল আছে, কিন্তু তার মানে এই না যে তারা সারা দেশে খুব প্রভাব বিস্তার করবে এই ইলেকশনের কারণে। আমি কারণটা আপনাকে বলি জিনিসটা, ঢাকা ইউনিভার্সিটির যে রাজনীতি এবং আঞ্চলিক রাজনীতি এক না। একটা অঞ্চলে মনে করেন প্রত্যন্ত অঞ্চলে অথবা একটা উপজেলায়, সেখানে কিন্তু লোকজন ভোট দেয় অন্য হিসাবে, ওটা কিন্তু রাজনীতি কাজ করে না, ওটা কাজ করে নিরাপত্তা, এলাকার উন্নয়ন, এগুলো কিন্তু চিন্তা করে। যেমন আপনি ধরে যেমন গ্রামে একটা প্রবাদ আছে যে ওই লোকটা ভালো কিন্তু ওরা ভোট দিব না, কারণ দিলে ভোটটা নষ্ট হবে, সে তো জিতবে না। এটা কিন্তু একটা অদ্ভুত একটা সাইকোলজি, কিন্তু আমার ওরকম একটা সাইকোলজি আছে, ওকে ভোট দিব কিন্তু দল তো ক্ষমতায় যাবে না, দল যদি ক্ষমতায় না যায় ওরা ভোট দিলে ভোটটা নষ্ট, ওতে এলাকায় কোনো উন্নতি করতে পারবে না, আমাদের কোনো লাভ হবে না। এই সাইকোলজিগুলি কিন্তু গ্রামে কাজ করে, মানে এলাকায় কাজ করে, কাজে সেই সাইকোলজিতে মানে এই ঢাকা ইউনিভার্সিটির প্রভাব এখানে পড়বে এটা আমার কাছে খুব একটা মনে হয় না। আমি এই প্রশ্নটা নিয়ে জনাব সিদ্দিকুর রহমান খানের কাছে আসতে চাই যে জামাত কি আসলে বড় দল হওয়ার সম্ভাবনা আছে কিনা ভবিষ্যতে, কিন্তু বিরতির পর আমি শুনবো। ঠিক দর্শক, জনতন্ত্র গণতন্ত্রের সময় হয়েছে বিরতির, ফিরছি একটু পর, সাথে থাকুন। রাজনৈতিক সংকট, আলোচনা না রাজপথ, এই প্রসঙ্গে কথা বলছি আমরা। আমাদের সাথে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল এবং অধ্যাপক ডক্টর সিদ্দিকুর রহমান খান, অধ্যাপক ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থাৎ কলা অনুষদের ডিন তিনি। আমি আপনার কাছেই যেতে চাচ্ছিলাম যেটি বিরতির আগে, খুব ছোট করে, কারণ আমরা একটু সংস্কার নিয়েও কথা বলবো, ছোট করে একটু জানতে চাচ্ছি যে জামাত কি আসলে বড় দল হয়ে ওঠার সম্ভাবনা আছে কিনা ভবিষ্যতে, এখনকার যে পরিস্থিতি সবকিছু বিবেচনায় নিলে। দেখুন, কামাল ভাই একটু আগে বলেছেন ব্যাপারটি যে জামাত বাংলাদেশের রাজনীতিতে আগের যে কোনো সময় চেয়ে একটু সুবিধাজনক অবস্থানে এখন আছে, বিশেষ করে 5 আগস্টের পরপরই প্রথম সুযোগেই তারা কিন্তু অনেক জায়গায় নিজেদের লোকদেরকে প্রতিষ্ঠা এবং প্রশাসন থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়গুলো সর্বত্র এটা একটা পরিবর্তিত পরিস্থিতিতে প্রথম সুযোগেই তারা খুবই স্মার্টলি সেটা করেছে এবং সেই সুযোগটা নিয়ে তারা এখন কাজ করে যাচ্ছে এবং দৃশ্যত দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রেই তারা কিছুটা সফলতা পেয়েছে। এবং সাম্প্রতিক সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচনী ফলাফল সেটা জামাতকে অন্ততপক্ষে নিজেদেরকে খুব উদ্দীপ্ত করেছে, এতে কোনো সন্দেহ নেই। তবে আমাদের এটা মনে রাখতে হবে, কামাল ভাইয়ের সাথে আমিও একমত, যে ডাকসু নির্বাচন আমাদের জাতীয় নির্বাচনে কোনোভাবে প্রভাব ফেলে, কিন্তু এটি
একেবারে যে খুব বড় প্রভাব ফেলেছে অতীতে কিন্তু সেটা প্রমাণ করেনি। আমাদের স্বাধীনতার পর মুজাহিদুল ইসলাম সেলিম সাহেব ডাকসুর বিপি হয়েছে, মানে ছোট দলগুলো থেকে যেসব জি আমাদের মাহমুদুর রহমান বান্না ভাই 2 বার হয়েছেন, আরো অন্য সময়ে আমরা দেখেছি। এবং যে রাজনৈতিক দলগুলো এবং যে নেতৃত্ব ডাকসুতে উঠে এসেছেন তারা জাতীয় রাজনীতিতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা অনেকেই পালন করেছেন, কিন্তু তার দল বা তিনি নিজে সরকারের মানে যে পার্লামেন্টে যে সেই ধরনের ভূমিকা পালন করেন, এই বক্তব্যটা আমরা সেদিন কয়েকদিন আগেও আমরা কিন্তু বিভিন্ন জায়গায়ও দেখেছি। তো নিঃসন্দেহে এটি বলা যায় যে জামাতের যে কর্মতৎপরতা এবং সারা দেশে তাদের যে এখন দৃশ্যমান তৎপরতা দীর্ঘ 15 বছর পর, সেটা দিয়ে মনে হচ্ছে যে রাজনীতির মাঠে তারা খুব আছে। তবে তাদেরকে বুঝতে হবে যে জামাত একটা ক্যাডার ভিত্তিক রাজনৈতিক দল এবং সেখানে নেতা কর্মীদের মধ্যে একটা শৃঙ্খলা, নিজেদের অভ্যন্তরীণ দলীয় মানে ফোরামে তারা সেটা মেনটেন করে চলে এবং দলীয় নির্দেশনার মধ্য দিয়ে তারা সবাই কিন্তু মাঠে মানে এখন এই মুহূর্তে খুবই সক্রিয় আছে। তো সেটার কারণে মনে হয়, কিন্তু আমারও এটি ব্যক্তিগতভাবে মনে হয় যে বাংলাদেশের যে বাস্তবতা, সেই বাস্তবতায় আগামী জাতীয় নির্বাচনে জামাত খুব বড় দল হিসাবে খুব বড় সাফল্য পেয়ে এসে যাবে, সেটা মনে হয়। যে বুঝতে পেরেছি। আমরা একটু আজকের যে ঐকমত্য কমিশনের বৈঠক হয়েছে সেখানে অধ্যাপক আলী রিয়াজ বলেছেন কমিশনের বর্ধিত মেয়াদের আগেই জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি চূড়ান্ত করতে চায় কমিশন। এর জন্য কোনো অবস্থাতেই 1 মাস সময় লাগবে বলে মনে করেন না তিনি। এই বিষয়ে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হয়েছে। তিনি আশা করছেন এই ব্যাপারে দ্রুত একটি পরিণতি দেখা যাবে। কিন্তু প্রশ্ন হচ্ছে কিভাবে, মানে পরিস্থিতি যা দেখা যাচ্ছে তাতে কি আসলেই খুব দ্রুত একটা সমাধানের দিকে যাওয়া সম্ভব? জুলাই চার্টারের ব্যাপারে একটু আগেও আমি যে কথাটি বলেছিলাম যে আজকে ঐকমত্য কমিশনের থেকে বোধহয় একটা বিবৃতিও দেওয়া হয়েছে। তো সেখানে যেটি আমরা এখন বুঝতে পারছি যে ঐকমত্য কমিশন মোটামুটিভাবে তারা একটা সিদ্ধান্ত বোধহয় নিয়েছে যে সরকারের কাছে তারা একটা সুপারিশ করবে যে এই চার্টারটি বাস্তবায়নের ক্ষেত্রে তারা একটা সাংবিধানিক মানে সংবিধান আদেশ রাষ্ট্রপতির মাধ্যমে, এবং এটি ঐকমত্য কমিশন যে ফর্মুলায় করবে তাদের যে 22 মানে জুলাই চার্টারে যে 22 নাম্বার যে আর্টিকেল আছে সেইখানে মানে সরকারকে যে ক্ষমতাটা দেওয়া হয়েছে সেইটার আলোকে তারা একটা সাংবিধানিক আদেশ বা সংবিধান আদেশ কনস্টিটিউশন অর্ডার এটার মাধ্যমে এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য উদ্যোগ তারা গ্রহণ করবে এবং সেটি জনমত যাচাইয়ের জন্য একটা রেফারেন্ডামের কথাও তারা ভাবছে এবং এগুলো বিশেষজ্ঞদের কাছ থেকে এই পরামর্শগুলো আসছে এবং সেই ক্ষেত্রে আলাদা গণভোট না করে মানে যেটি করতে চাচ্ছে ঐকমত্য কমিশন যে সুপারিশটি করতে চাচ্ছে সেটি হচ্ছে যে আমাদের জাতীয় সংসদ নির্বাচন যেদিন হবে একই দিনে একটা রেফারেন্ডামও থাকবে। সেই রেফারেন্ডামের মাধ্যমে জনগণ এই আমাদের যে জুলাই চার্টার হচ্ছে সেই জুলাই চার্টারের প্রতি তাদের মানে মতামত তারা সেখানে জ্ঞাপন করবে। এখন এই বিষয়টি যদি ফাইনালি আমাদের হয় তাহলে রাজনৈতিক দলগুলোর মধ্যে আমার কাছে মনে হচ্ছে যে দৃশ্যত হয়তো বিএনপি এই ধরনের সিদ্ধান্তের দিকে একমত হতে পারে। আর অন্য যে রাজনৈতিক দলগুলোর কাছে এখন এই জুলাই সনদের এইটার চেয়ে কিভাবে কার্যকর হবে সেটার চেয়েও মনে গুরুত্বপূর্ণ পিয়ার পদ্ধতিটা থাকছে কিনা, নির্বাচনটা পিয়ার পদ্ধতির মাধ্যমে সেটা আদায় করতে পারবে কিনা। হ্যাঁ, এবং হ্যাঁ আমাদের যে বাইক্যামেরাল পার্লামেন্ট এবং সেখানে পিয়ার পদ্ধতি সেটার ব্যাপারেই তাদের বেশি কনসার্ন এবং জামাত যেটি নিয়ে মাঠে নামছে সেখানেও কিন্তু পিয়ার পদ্ধতি তাদের সবচেয়ে বেশি গুরুত্ব পাবে এবং অন্য ইসলামী দলগুলো যেখানে নামছে সেখানেও পিয়ার পদ্ধতির কথাও আমরা বেশিরভাগই শুনছি। তো আমরা আশা করি যে একটা ঐক্যমত্যে তো আসতেই হবে রাজনৈতিক আশা করছি। কিন্তু আমরা একটু শুনতে চাই জনাব মাসুদ কামাল, এই যে কমিশন এখন পর্যন্ত যেসব সিদ্ধান্তের কথা বলছে যেটি জনাব সিদ্দিক খুব সুন্দর করে বলছিলেন, এইসব বিষয় দিয়ে কি আসলে যেসব দলগুলো আন্দোলনে নামছে তাদেরকে বোঝানো সম্ভব নাকি আসলে আরো সামনে তারা আরো বেশি জটিলতা যেটা পিওর পদ্ধতি নিয়ে সেটি নিয়ে তো আসলে বিএনপি ঐক্যমত্যে আসবে বলে এখন পর্যন্ত মনে হচ্ছে না। তাহলে সমাধান কি হবে? কথা বলি, একটা সংবিধান কিন্তু কতগুলি রাজনৈতিক দলের বিষয় না, সংবিধান হলো জনগণের বিষয়। এর সঙ্গে 18 কোটি জনগণের স্বার্থ জড়িত। 35টা পলিটিক্যাল পার্টি কি সিদ্ধান্ত নিল এটা সংবিধান না, তাহলে বলবেন সংবিধান সংশোধন হয় কিভাবে, সংবিধান প্রণীত হয় কিভাবে? তখন জনগণের ম্যান্ডেট নিয়ে কিন্তু হয়, সংসদে হয়। সংসদে ওখানে বিভিন্ন মানে দলের বাইরেও লোক থাকতে পারে এবং ওখানে যেমন সংশোধনটা হয়, ধরুন ধরুন বিএনপি, এইখানে যে ঐক্যমত্য কমিশনে যে বিএনপি বসছে আর সংসদে যে বিএনপি বসবে দুটা কিন্তু দুই জিনিস।
কারণ ঐক্যমত্য কমিশনে তারা যা ইচ্ছে তা করলে পরে এর সঙ্গে জনগণের কোনো সম্পর্ক নাই, জনগণের ম্যান্ডেট আর নাই। যখন সে সংসদে বসবে, জাতীয় সংসদে বসবে, তখন তো আমাদের একটা ভয় কাজ করবে, আমি যদি জনগণের ইচ্ছার বাইরে কিছু একটা করি তো জনগণ আগামীতে আমাকে প্রত্যাখ্যান করবে। কাজে সংবিধান সংশোধন যদি একটা অক্ষর ওখানে চেঞ্জ করতে হয় সেটা জাতীয় সংসদে হওয়া উচিত। এটা হলো আমার অবজারভেশন। যেটা এখন তারা যেটা করতেছে এটা হলো কি ভাই একটা জগা খিচুড়ি ব্যাপার সেপার, এটা তারা করতেই পারবে না। আমি আপনাকে এক্সাম্পল দিয়ে বলি ভাই, শুনেন, এটা কি একটা বিপ্লবী সরকার? আপনি খালি খেয়াল, তারা যদি শুরুতেই বলতো যে আমরা বিপ্লবী সরকার, কেউ না করতো না, কেউ না করতো না, কিন্তু তাকে তখন বলছে, বলে নাই না। এবং আপনি মনে করেন সংবিধানের অধীনেই তারা এসেও বলে নাই। 5ই আগস্ট যখন নাকি জুলাই ঘোষণাপত্র প্রকাশ করলো, তারা জুলাই ঘোষণাপত্র করছিল একটা সংসদ ভবনে একটা প্রচন্ড আগোছালো অনুষ্ঠানের মাধ্যমে, সেখানে যখন বলতেছিলেন তখন তিনি বলছেন যে এটা একটা সাংবিধানিক সরকার। এখানে একটা 20 নম্বর ধারা মধ্যে আছে এটা, যে এটা একটা সাংবিধানিক সরকার। যখন আপনি বললেন যে আমার এটা একটা সাংবিধানিক সরকার, তখন আপনার উপর দায়িত্ব হলো আপনি সংবিধানের বাইরে এক চুল যেতে পারবেন না, কারণ আপনি তো সাংবিধানিক সরকার। এবং সাংবিধানিক কিনা সেই বিতর্ক আছে, যে ওই বিতর্কে আমি যাচ্ছি না। আপনি তো মেনে নিয়েছেন আপনি সাংবিধানিক, তো আপনি তো সংবিধানের বাইরে যাইতে পারবেন না। যদি সংবিধানের বাইরে আপনি না যান, আপনি কিভাবে ডক্টর আলী রিয়াজের মাধ্যমে আপনি একটা সংবিধান সংশোধন করবেন? কে ভাই সে? কে? সে তো আমার দেশের অর্ধেক নাগরিক, সে তো আমেরিকার নাগরিক ভাই। আপনি যখন আমেরিকার নাগরিকত্ব নেন, আপনি শপথ করেন, কিন্তু সেই শপথে বলা হয়েছে, আপনি দেখে পড়ে দেখেন, যে উনি তার মানে রেস্ট অফ লাইফ সে যা কিছু করবে আমেরিকার স্বার্থের সঙ্গে সংশ্লিষ্ট কাজ করবে। তো উনি যে এটা যেটা করতেছেন, এটা যে আমেরিকার স্বার্থের সংশ্লিষ্ট কাজ নয়, তা প্রমাণ কি? কে প্রমাণ করবে? সন্দেহ করছি আমি শুরুর দিন থেকে সন্দেহ করতেছি। উনি কিন্তু আবার আমার টিচার, আলী আসসালাম আমার সরাসরি টিচার, কিন্তু তাও আমি আমার স্যারের প্রতি সন্দেহ পোষণ করতেছি। ওনার উচিত ছিল এই দায়িত্বে না আসা। উনি দায়িত্ব নেন কিভাবে? উনি আমেরিকার নাগরিক হয়ে কিভাবে নেন? ওনার বোঝা উচিত ছিল। তো যাই হোক, তারপরে এইটা যে কিচ্ছু হবে না, আমি বললাম যে কিচ্ছু হবে না। যদি হয়ও, যারা আগামীতে ক্ষমতা আসবে তারা মানবে না। যেগুলো আপনি করতে পারেন, মানে যেগুলো আপনি মনে করেন অধ্যাদেশ দিয়ে করতে পারেন, যেগুলো আপনি এমনি আইন করতে পারেন, অনেকগুলো আছে এরকম, ওগুলো আপনি করেন, সমস্যা নাই। কিন্তু সাংবিধানিক পরিবর্তন যেটা করবেন আপনি, এটা সম্ভব না। গণভোট করবেন, 20টা পয়েন্টে কখনো গণভোট হয় নাকি? আমার মনে আছে একবার আমরা একটা হাসাহাসি করছিলাম, অনেক আগের কথা, যে পাকিস্তানের প্রেসিডেন্ট ছিল জিয়াউল হক। জিয়াউল হক দায়িত্ব নেওয়ার পরে সে একটা গণভোট করছিল। ওই গণভোটে কি বলেছে জানেন? যে যদি আপনি পাকিস্তানে ইসলামী শাসন ব্যবস্থাকে সমর্থন করেন এবং জিয়াউল হককে প্রেসিডেন্ট হিসেবে স্বীকার করেন, তাহলে আপনি হ্যাঁ বলেন। পাকিস্তানে ইসলামী শাসন ব্যবস্থার জিয়াউল হককে সমর্থক, কিন্তু আপনি হ্যাঁ বললে কিন্তু আপনি দুটি মিলে ফেলেন। যে ইসলামী শাসন ব্যবস্থা চায় সে যদি হ্যাঁ বলে, সঙ্গে কিন্তু জিয়াউল হককে সে এন্ডোর্স করে ফেলিল। ভাই গণভোটে এরকম হয় না, গণভোট হয়তো একটাই ইস্যুতে, যে হ্যাঁ অথবা নাতে। তারপরে 14 যদি করবেন গণভোট করবেন নাকি? এইগুলি সবগুলির মধ্যে সবচেয়ে মানে তুলনামূলক ভাবে গ্রহণযোগ্য প্রস্তাব হলো এনসিপিটা। যেটা এনসিপি বলছে যে আমরা একটা এই ইলেকশন যেটা হবে, এই ইলেক্টেড যারা হবে তারাই একই সঙ্গে দুটো ইলেকশন হবে। যে তারা যারা নির্বাচিত হবে তারা গণপরিষদের জন্য নির্বাচিত হবে এবং তারা জাতীয় সংসদের জন্য নির্বাচিত হবে। হয়ে প্রথম তারা 2-3 মাস গণপরিষদের মেম্বার হিসেবে নির্বাচিত হবে এবং তারা ওই সময় তারা সংবিধানটাকে করবে, ঠিকঠাক করবে, করে তারপর তারা আবার এমপি হয়ে যাবে। এটা হলো এনসিপি প্রস্তাবটা। আমার কাছে তুলনামূলক ভাবে এটার মধ্যে বুঝাবিল আছে, কিন্তু তারপরে তুলনামূলক ভাবে এটাকে আমার কাছে মানে বেশি গ্রহণযোগ্য, বাস্তব কিছুটা বাস্তবায়নযোগ্য মনে হচ্ছে। জি, আমরা আপনাকে ধন্যবাদ। আমরা আরেকটি বিরতিতে যেতে চাই। দর্শক, আরআইসিএল স্টিল জনতন্ত্র গণতন্ত্রে নিচ্ছে আরেকটি বিরতি, সাথে থাকুন। দর্শক, জনতন্ত্র গণতন্ত্রে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনা করছি অনিশ্চিত এই রাজনৈতিক সংকট এবং রাজপথের যে আন্দোলন, সেই বিষয়ে আমরা সংস্কার বিষয়ে কথা বলছিলাম, আন্দোলনের বিষয়ে কথা বলছিলাম। আন্দোলনের আসলে একটি বড় দাবি হচ্ছে জাতীয় পার্টি সহ 14 দলকে নিষিদ্ধ করা বা তাদের রাজনীতি নিষিদ্ধ করা। এটি নিয়ে আসলে নানান ধরনের বিতর্ক হচ্ছে। আজকে জুলাই মঞ্চের এক সমাবেশে
বক্তব্য দিচ্ছিলেন গণপরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি বললেন, অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের যে প্রত্যাশা ছিল তার খুব সামান্যই পূরণ করতে পেরেছে। বিপ্লবীদের নিরাপত্তা বিঘ্নিত করে, তারা নিজেরাও নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন। জুলাইয়ের অন্যতম নেতা নুরুল হক নুরের উপর যে হামলা হয়েছে সেটির উদ্ধৃতি দিয়ে তিনি বলেছেন, যে কারণে বলছেন যে তাদেরকে নিষিদ্ধ করার কথা, কিন্তু এইটার ব্যাপারে আবার বিএনপি বিপরীত অবস্থানে। এটি নিয়ে কি বলতে চান, যে এইটি আসলে কি হওয়া উচিত? এই প্রসঙ্গে বিএনপি যে অবস্থান, এই অবস্থানকে আমি সাপোর্ট করি। গণতন্ত্রে রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা কোনো ভালো কাজ নয়, কোনো ভালো কাজ নয়। আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে, ওই সময় বিএনপি শুরুতে বলছিল, পরে আবার শেষ মুহূর্তে চুপ হয়ে গেছিল। কেন চুপ হয়ে গেছিল সেই রহস্য আমি জানি না, কিন্তু ওইটাও কাজ ভালো হয় নাই। এই জন্য ভুগবে, এই জন্য গণতন্ত্র ভুগবে। আপনি একটা দলকে আপনি নিষিদ্ধ করে দিবেন, আপনি কে আপনি নিষিদ্ধ করার? আপনি এখন বলতেছেন এই দেশের অন্তত পক্ষে 20% লোক আওয়ামী লীগ করে, 20% লোকের দলকে আপনি মুখের ভাষায় নিষিদ্ধ করে দিলেন। আপনি যে একজন ব্যক্তি, আপনি কে? এগুলো ঠিক না। রাজনৈতিক দল নিষিদ্ধ হয় জনগণ দ্বারা প্রত্যাখ্যাত হওয়ার মাধ্যমে। জনগণ যখন নিষিদ্ধ করার ফল কি? জামাতকে নিষিদ্ধ করে নাই, বেড়ে গেছে, আরো শক্তিশালী হয়। এটাই নিয়ম, এটাই হয়, এটাই হয়। এদেশের মানুষ আওয়ামী লীগকে কি করতো? প্রতিহত করত। কিন্তু আপনি সেটা না করে দায়িত্ব আপনি নিয়ে নিচ্ছেন, ফল কি হয়েছে? আওয়ামী লীগ মানুষের সিম্প্যাথি বাড়তেছে। এটা কোনো ভালো কাজ না। আর জামাতকে নিষিদ্ধ করার চেষ্টা করা হচ্ছে, জাতীয় পার্টিকে, এটা পেছনে একটা বড় একটা মতলব কাজ করে। আমি মতলবটা দুভাবে বলি, আপনাকে ছোট করে বলছি, সময় নেই আমি জানি। প্রথম মতলব হলো, ধরেন হাইপোথেটিক্যালি জামাত নিষিদ্ধ হয়ে গেল, ধরেন জাতীয় পার্টি, সরি জাতীয় পার্টি, বারবার ভুল বলছি, ধরা যাক জাতীয় পার্টি নিষিদ্ধ হয়ে গেল হাইপোথেটিক্যালি। তাহলে মাঠে থাকলো কে? বিএনপি, জামাত, এনসিপি এবং গণ অধিকার পার্টি, এই সমস্ত খুচরা মুসরা মিলে। তখন কিন্তু পুরা ইলেকশনের লাটা এটা থাকবে, স্টিয়ারিং থাকবে জামাতের হাতে। জামাত যা বলবে তাই করতে হবে। জামাত বলবে ইলেকশন, জামাত যদি ইলেকশনে না যায় তাহলে বিএনপি কাকে ইলেকশন করবে? ঘটনা বুঝতে পারছেন? এই জিনিসটা শেষ বয়সে এসে, শেষ বেলায় এসে বিএনপি টের পাইছে, আরে ঘটনা তো অন্যদিকে যাচ্ছে। তাহলে বলবে যে এই না হলে পিয়ার পদ্ধতি ইলেকশন করবো না, না করলে পরে বিএনপি কি করবে? কাজেই বিএনপি এই চক্করে, এই খোয়ারে ঢুকবে না, আমি শিওর। আমি যেটা বুঝি আর কি, আমার কমার্স যেটা বুঝে, বিএনপি এই খোয়ারে ঢুকবে না। কাজে জামাত নিষিদ্ধের জন্য আপনার গণ অধিকার পরিষদ মামলা করছে, দেখলাম যে জিএম কাদের, তারপরে পাটোয়ারির বিরুদ্ধে মামলা করছে। আচ্ছা, নূর যে মার খাইছে এর ভিডিও কমপক্ষে 7-8 রকম ভিডিও আপনি দেখছেন, 7-8টা অ্যাঙ্গেল থেকে। কোথাও কি জিএম কাদের দেখা গেছে? কোথাও কি পাটোয়ারিকে দেখা গেছে? মারছে কে? মারছে হলো উর্দি পড়া লোক। একটা মাত্র লোক ছিল উর্দি ছাড়া, ওই যে আপনার কি মেরুন কালারের গেঞ্জি পরা, পরে শুনছি ওটা উর্দির লোক, ওটা কনস্টেবল একজন। তাহলে আপনি ওদের চান, নিষিদ্ধ চান? যদি হেরন থাকে চান না, ওটা যাবো না তো। এটা কি এদেরকে কি জাতীয় পার্টি লেলাই দিছে? জাতীয় পার্টির বিরুদ্ধে এরা গেছিল যে মার খেয়েছে পুলিশের কাছে, আর্মির কাছে। এমনকি জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে জন্য মামলা করছে, দেখো আজকে একটা। তো এইগুলো হলো যে ফাইজলামি ভাই। পারলে ইলেকশন করেন, ইলেকশন করে জিতে আসেন। ভয় পাইতেছে আরেকটা, যদি জাতীয় পার্টি ইলেকশন করে, যদি আওয়ামী লীগের ভোট জাতীয় পার্টির মধ্যে চলে যায়, তাহলে তো আমাদের আর দ্বিতীয় স্থান হওয়া হবে না। এই টেনশনে মাথা খারাপ। তো ভাই এইগুলি আমরা বুঝি। মূল কথা হলো কি ভাই, পলিটিক্স করেন, কনস্পিরেসি করেন না। জি, আমরা অধ্যাপক সিদ্দিকের কাছে যেতে চাই। জনাব সিদ্দিক, এই যে একদিকে হচ্ছে জামাতের কৌশলের কথা বলছেন, অন্যদিকে বিএনপিও কি আসলে আওয়ামী লীগের মতোই জামাতকে, জাতীয় পার্টিকে ব্যবহার করতে চাচ্ছে প্রধান বিরোধী দল হিসেবে? বারবার যেটি আওয়ামী লীগ করেছিল, জাতীয় পার্টিকে প্রধান বিরোধী দল করে বারবার নির্বাচন করেছে, নির্বাচনকে বৈধতা দেওয়ার চেষ্টা করেছে। এটা বিএনপিরও কি এই ধরনের কোনো চিন্তা ভাবনা? দেখুন, বিএনপির পক্ষ থেকে জাতীয় পার্টি নিষিদ্ধকরণের ব্যাপারে বিএনপি তাদের অবস্থান ব্যক্ত করেছে এইভাবে যে তারা মনে করে যে কোনো নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা উচিত না। এবং আপনি দেখেন যে জামাতকে যখন নিষিদ্ধ করা হয়েছিল তখনও কিন্তু বিএনপি এটার বিরোধিতা করেছে, তার বিপক্ষে অবস্থান নিয়েছে। এবং একই সাথে আওয়ামী লীগের ব্যাপারেও যখন তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয় বা ছাত্রলীগের যখন কার্যক্রম নিষিদ্ধ, তখনও বিএনপি কিন্তু অন্যদের মতো এই নির্বাহী আদেশে এই নিষিদ্ধকরণের ব্যাপারে এতটা উচ্চকিত ছিল না।
আর বিএনপির পক্ষ থেকে এটি বলা হয়েছে, যদি আপনারা মনে করেন যে জাতীয় পার্টির বিরুদ্ধে কোনো মামলা করেন, জাতীয় পার্টি করুক, সেইভাবে আদালতের মাধ্যমে জাতীয় পার্টি নিষিদ্ধ হলে হোক, কিন্তু নির্বাহী আদেশের মাধ্যমে রাজনৈতিক দলকে নিষিদ্ধকরণ এটা গণতান্ত্রিক প্রক্রিয়া সুবর্ণ নয় বলে বিএনপি এটাকে সমর্থন করে না। এখন রাজনীতিতে তো নানা হিসাব আছেই, আমরা যেটা খালি চোখে দেখি, খালি চোখের বাইরেও পর্দার অন্তরালে অনেক হিসাব নিকাশ থাকে। তো আজকে এক সময় দেখেন জামাত তো বিএনপির সাথে জোট করে তারা নির্বাচন করেছে, এখন জোট এই 5ই আগস্টের পর এবং এর আগে বহুদিন থেকেই তারা কিন্তু, যদিও 18 সালে বিএনপির মার্কাগুলো নিয়েই তারা নির্বাচনে অংশগ্রহণ করেছে, ধানের শীষ নিয়ে জামাতের বড় নেতারা ইলেকশন করেছে, কিন্তু আমরা দেখেছি তারপরে থেকেই সম্পর্ক কিছুটা শিথিল হতে হতে আজকের এই অবস্থানের মধ্যে দাঁড়িয়েছে। তো এখন বিএনপি জামাত যেমন এক সময়ের রাজনীতির মাঠে তাদের যারা শত্রু ছিল, যেমন ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, চরমোনাই পীর, তাদের সাথে একটা ঐক্য করার চেষ্টা করছে। বিএনপিও নিশ্চয়ই চাইবে তাদের যে নির্বাচনী অ্যালায়েন্স বা অন্যদের সাথে নির্বাচনী জোট, সেটি দৃশ্যমান হোক বা অদৃশ্য হোক, তারা সেটাও তো চাইবে। এবং এটি রাজনীতিতে একটা মানে আমাদের বাংলাদেশের রাজনীতির একটা চরিত্রও বটে। আপনি দেখেন নির্বাচনী মাঠে জোট রাজনীতি বাংলাদেশ সেই 54 সাল থেকে ক্ষমতাসীন মুসলিম লীগকে মোকাবেলা করার জন্য এখানকার 4টা রাজনৈতিক দল তারা কিন্তু নির্বাচনী জোট করেছিল, যদিও রাজনৈতিক দলগুলোর মধ্যে আদর্শগত কিন্তু মিল ছিল না, তারপরেও করা হয়েছিল। তো এই অবস্থায় এখন বাংলাদেশে যে একটু আগে যেটা বলা হয়েছে এবং আমরা যেটা দেখতে পাচ্ছি, আপনি দেখেন জাতীয় পার্টি কিন্তু দুটো অংশ হয়েছে না। এবং যদি আমরা মনে করি জাতীয় পার্টি এরশাদকে মানে আওয়ামী লীগকে পুনর্বাসনের ক্ষেত্রে বা ক্ষমতায় থাকার ক্ষেত্রে তারা সহযোগিতা করেছে, আমরা চরমোনাই পীর সাহেবের কথাও তো আমরা অনেক সময় দেখেছি, জাতীয় পার্টির ওনাকেও তো সহযোগিতা করেছে, তার ব্যাপারে তো কিন্তু কথা বলা হচ্ছে না। জাতীয় পার্টির আরেকটা অংশ আছে, সেই অংশের ব্যাপারেও কিন্তু আমরা খুব বড় ধরনের কোনো বক্তব্য শুনতে পাচ্ছি না। ফলে আমার কাছে যেটা মনে হয়, এখন এই জাতীয় পার্টিকে নিয়েও এক ধরনের রাজনীতিতে এখন পরস্পর বিরোধী অবস্থান নিয়ে এক ধরনের সুবিধা নেওয়ার রাজনৈতিক দলগুলো তাদের চেষ্টা করেছে। যেমন কামাল ভাই বলেছেন একটু আগে যে জামাতের সুবিধাটা কি হয় জাতীয় পার্টি নিষিদ্ধ হলে, বা অন্যদের কি সুবিধাটা হয় সেটা, আর আপনি বিপরীত দিকে বললেন যে তাদেরকে ব্যবহার করলে বিএনপির কি সুবিধাটা হয়। এই যে পরস্পর সুবিধা নেওয়ার মানে কৌশল, সেটা তো রাজনীতিতে হয়ই, এবং সেটা আমরা নির্বাচন আস্তে আস্তে আরো অনেক রকমের দেখব। জামাত এখন চাচ্ছে মোটা দাগে ইসলামী দলগুলোকে তাদের সাথে নিয়ে একটা করার জন্য, কিন্তু ইসলামী দলগুলোর মধ্যে হেফাজত একটা বড় অবস্থান নিয়েছে জামাতের বিপক্ষে। আবার কেউ মানে জামাত অপেক্ষা এনসিপির সাথে যাওয়াটাকে তারা বেশি সুবিধাজনক বলে মনে করছে। তো আমাদের আগামী নির্বাচন আসা পর্যন্ত, বিশেষ করে নির্বাচনী তফসিল ঘোষণা না হওয়া পর্যন্ত রাজনীতিতে এই ধরনের বাগাড়ম্বর চলবে, রাজনীতিতে এই ধরনের কূটকৌশল চলবে। এটা আমাদের অতীতেও আমরা দেখেছি এবং সামনেও এটা আমরা দেখব বলেই মনে হয়। সেটাই। অনেক ধন্যবাদ জনাব অধ্যাপক ডক্টর সিদ্দিকুর রহমান খান, অনেক ধন্যবাদ জানাচ্ছি জনাব মাসুদ কামাল আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক আপনাদেরকেও সময় দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আসলে রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, কি ঘটতে যাচ্ছে আমরা জানি না, কারণ এখন পর্যন্ত রাজনীতির আলোচনার মাঠ থেকে আসলে কর্মসূচি যাচ্ছে রাজপথে, সে রাজপথে কি হবে সেটি দেখার অপেক্ষায় আপনাদের বিদায় নিচ্ছি। শুভরাত্রি।